ট্রাম্পের যে বক্তব্যগুলো উঠে আসছে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে সেই বিষয়গুলো উঠে এসেছিল, যে মেক আমেরিকা গ্রেট এগেইন যে বার্তা ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছেন, তাতে তিনি কখনো বলছেন যে গাজা স্ট্রিপ তিনি দখল করে নেবেন, কখনো বলছেন যে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে ইউক্রেন থাকবে না। অর্থাৎ এই যে গোটা বিশ্বে একটা অধিকার রক্ষার জন্য যে লড়াইয়ের পথে হাঁটছেন, যে বক্তব্যগুলো ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, সেখানে কি কোথাও এই তৃতীয় বিশ্বযুদ্ধ সামনাসামনি না হলেও একটা প্রচ্ছন্ন বার্তা কি দিয়ে রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, উনি যেভাবে চলছেন তাতে কিন্তু উনি প্রচুর শত্রু সৃষ্টি করছেন। এই মুহূর্তে মোটামুটি বোঝা যাচ্ছে ইউরোপ জেলেনস্কির ব্যাপারটাতে পুরো ইউরোপ কিন্তু আমেরিকা থেকে আলাদাভাবেই কাজ করতে চাইছে। ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, তারা সবাই কিন্তু মনে করছে যে এই মুহূর্তে জেলেনস্কিকে ফেলে চলে যাওয়া যাবে না। কিন্তু ট্রাম্প আবার মনে করছে যে যদি আমরা জেলেনস্কির সাথে না থাকি তাহলে রাশিয়া এই যুদ্ধটাকে দুদিনে শেষ করে দেবে, হ্যাঁ, এবং রাশিয়া যা দখল করেছে নিয়ে নেবে। জেলেনস্কির একটা পরাজয় হবে, কিন্তু বিশ্বে শান্তি আর উনি যেভাবে চলতে চাইছেন, শান্তিটা আসুক। আমেরিকা এতকাল যেটা চেয়েছিল যে না, জেলেনস্কির পাশে আমরা দাঁড়াই, সেখানকার মানুষের পাশে আমরা দাঁড়াই, কিন্তু ট্রাম্পের বক্তব্য আমরা জেলেনস্কির পাশে দাঁড়িয়ে বিশ্বের ক্ষতি করছি। হ্যাঁ, সুতরাং সেইটার প্রয়োজন নেই, এটা উনি বুঝছেন যে আমেরিকার সঙ্গে যদি রাশিয়া থাকে তাহলে মোটামুটি ভাবে বিশ্বযুদ্ধ সম্ভাবনাটা নেই। একই সঙ্গে উনি জানেন যে ভারতও রয়ে গেছে, ভারতও থাকবে তার পাশে। সুতরাং এখন চীন, আপনি যদি দেখেন, চীনও যেটা বলছে যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে ট্রাম্প যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেব। এতক্ষণ চীন বলছিল যে ইউরোপের দেশগুলো সঠিক কথা বলছে, এখন কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। অর্থাৎ শক্তি যেভাবে ইকুয়েশন তৈরি হচ্ছে, রাশিয়ার সঙ্গে চীন পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় শক্তিধর দেশ যদি পাশাপাশি থাকে সামরিক দিক থেকে, হ্যাঁ, তারপরেই হচ্ছে যে ফায়ার ইন্ডেক্স অনুযায়ী তারপরে চীন, তারপরে ভারত আসে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে দুটো শক্তিধর যদি কাছে থাকে তাহলে তো বিশ্বযুদ্ধের সম্ভাবনাটা কম, এটা তো বোঝাই যায়। উনি যেটা বলতে চাইছেন যে আমেরিকা খরচা করে পেলোটা কি? আমি $350 বিলিয়ন খরচা করলাম, আমি পেলাম কি? আমি ইরাকে, আমি আফগানিস্তানে এত টাকা খরচা করলাম, প্রায় কয়েক $1 ট্রিলিয়ন, পেলামটা কি? কিছুই পেলাম না। ইরাকের যুদ্ধে আমার বিরাট খরচা হয়েছে, পেলাম কি? পেলাম না। আমাকে ইসরায়েলের যুদ্ধে আমাকে খরচা করতে হচ্ছে, পেলাম না। ইসরায়েলকে এই মুহূর্তে ছাড়তে চাইছে না ট্রাম্পের যে নীতি, মনে করছেন ন্যাচারাল এলাই, তাকে ছাড়া যাবে না। কিন্তু ইরানকে সে একটু আলাদাভাবে দেখতে চাইছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে তার কোনো সন্ধি সম্ভব না, কিন্তু সৌদি আরবের কাছে নিচ্ছে। এবং এই যে গাজার যে সেটেলমেন্ট কথা আই উইল বাই বলছে, কিন্তু আবার সেটা হচ্ছে এখানেও সৌদি আরব যদি সেটাকে এগিয়ে আসে, সৌদি আরব দেখবেন কালকে সৌদি আরবের যে রাজার খুব ভূয়সী প্রশংসা করছেন, যেভাবে সেখানে একটা রাশিয়ার সঙ্গে আমেরিকার যে একটা আলোচনা সভা করতে পেরেছিল, তাকে ভীষণভাবে জানাচ্ছে। উদ্দেশ্য কিন্তু এই সৌদিকে কাজে লাগানো গাজা ব্যাপারে কিছু, সৌদি যদি কিছু গাজার রিফিউজিদের নিতে পারে, অথবা গাজার যদি ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, গাজার যে এখন ধ্বংসস্তূপের অবস্থা, ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট যেখানে হয় সেখানে মানুষ সচরাচর এই ধরনের ধ্বংসাত্মক টেররিস্ট কাজকর্মে থেকে অনেকটাই দূরে সরে যাবার কথা ভাবে। তার সম্পদ, তার হচ্ছে কনজিউমারিজম এমন ভাবে তৈরি হয়, তখন আবার মৃত্যুর নেশা তার আসে না। এটা ইতিহাসে বহু জায়গায় দেখা গেছে। এখন সর্বত্র সত্য না হলেও ট্রাম্প মনে করছেন যদি গাজায় যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করা যায় এবং সেখানে সৌদিকে কাছে নিতে হবে, তাহলে হয়তো সেখানে একটা অনেক দিনের শান্তি আসতে পারে। কি বার্তা দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে তার মুখে শোনা গেল একটা যুদ্ধের হুঙ্কার? আসুন শোনাই সেই বক্তব্য, কি বলেছেন ট্রাম্প। Wars, settle conflicts, and restore the planet to peace. I want peace, and I don't want to see everybody being killed. And you take a look at the death in the Middle East and the death that's taking place between Russia and Ukraine. It's been going on, and we're going to end it. There's no profit for anyone in having World War III, and you're not so far away from it, I'll tell you right now.
You're not so far away. If we would have had this administration for another year, you would have been in World War III, and now it's not going to happen. In the Middle East, I've restored my policy of maximum pressure on Iran, designed to bring peace. And we've designated the Houthis a terrorist organization. They're, destroying shipping lanes all over the place. They're making it very hard for people to get their product delivered. They're making it very difficult, but we'll take care of that situation. And we've secured a ceasefire in Gaza, and we're bringing in the hostages, and we're bringing them home to their families. Some of them are in pretty bad shape, I have to tell you. To end the horrible war in Ukraine, I've spoken with President Putin and President Zelensky, and our teams began negotiations this week in Saudi Arabia. I want to thank Saudi Arabia for that. That was so great. Yeah. And I want to thank, in particular, I mean, we have so many of the people, Yasser, Mohammed, all of the people, but in particular, we have to thank Crown Prince Mohammed bin Salman for hosting these historic talks. And talks that went very, very well. Steve was there, Steve Witkoff was there, and Michael was there, Michael Waltz and others, and they really went well. It's a big step. We got to get that war over with. You have to see the people that are dying. I look at the pictures, the satellite pictures of the field. It's a level field, and it looks like a modern-day version of Gettysburg, and you know what that means. It is just carnage. It's horrible. And, it's not American soldiers. It's not even soldiers from the Middle East in the case of Ukraine, Russia, but it's people, it's young people from Russia and Ukraine mostly that are just being decimated. It's flat fields. And a bullet goes, and a bullet only stops when it hits somebody. And the level of people being killed in that battle, soldiers, young soldiers, in some cases old soldiers, because they're running out of people. They're running out of soldiers, one case. But think of it, a modestly successful comedian, President Zelensky, talked the United States of America into spending $350 billion to go into a war that basically couldn't be won, that never had to start and never would have started if I was president, not even a chance. And it didn't start for 4 years, never would have started. But a war that he, without the U.S. and Trump, will never be able to settle. They'll never settle that war without. আমরা শোনালাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। রাজাগোপাল বাবু, আপনার কি মনে হচ্ছে যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মুখে এই তৃতীয় বিশ্বযুদ্ধ কথাটা কেন শোনা গেল? হ্যাঁ, দেখুন, কালকে যেটা উনি বলেছেন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ, তাদের যে অনুষ্ঠানে উনি যে নিজেই জবাব দিয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি এসে গেল,